জেসি রকির কলার ধরে নিয়ে সবার সামনে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিচারকের সামনে নিজের আইডি কার্ড দেখিয়ে দিল। বিচারক কার্ড ভালো করে পর্যবেক্ষণ করে জেসির আইডেন্টিটি প্রকাশ না করে বলে, কি কি প্রমাণ এনেছেন সেগুলো পেশ করুন। জেসি একটা মেমোরি দিয়ে বলে, আজকে বাজারে চাঁদাবাজির জন্য মারপিট শুরু হয়। বিশেষ করে দীর্ঘ 2 মাস ধরেই এমন চলছে। মন্ত্রী শাহমীর রাজ তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যখনই খোঁজ পেয়েছিলাম যে এলাকাতেই তার পিঠ পিছে কেউ ছুরি চালাতে ব্যস্ত, তখনই উনি আমার সাথে যোগাযোগ করেন। এই কয়দিন ইনভেস্টিগেশন চালাচ্ছিলাম, তবে আমরা চেয়েছিলাম ওনাকে সোজা অ্যারেস্ট করে নিয়ে যাব। একদিন হুট করেই শুনতে পেলাম স্যারের নামে মিথ্যে মামলা, তাই আমরা সোজা আসামিকেই নিয়ে এখানে এসেছি। সবার সামনে ভিডিও ওপেন করা হলো। ভিডিওতে দেখতে পেল রকি সবার থেকে টাকা চাচ্ছে। এদিকে রকির সাথে আছে আরশাদের লোকজন, সবাই শাহমীর রাজের নাম করে টাকা চাচ্ছে। এটা দেখে আরশাদ বলে, এখানে তো তেমন কিছু প্রমাণ হয় না, বরং এখানে স্পষ্ট যে শামীম রাজ সব কিছু করায়। জেসি মৃদু হেসে আরশাদের দিকে সন্দিহান নজরে তাকিয়ে বলে, আনফর্চুনেটলি এখানে শাহমীর রাজের দলের অতি নগণ্য এক লোকের সাথে বাকি সদস্য কিন্তু আপনার নামে, আর আপনার দলের সবাই বলেছে শাহমীর রাজের নাম। এটা একটু সাজানো গোছানো প্ল্যান হয়ে গেল না? আরশাদ শুকনো ঢোক গিলে বলে, মানে কি এগুলোর? মানে এই যে শাহমীর রাজ যদি চাঁদাবাজি করতেন, তাহলে এখানে তার একাধিক লোক থাকতো। আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি, সেখানে আপনার দল আর শাহমীর রাজের দলের লোকের মধ্যে মারামারি দেখা দিয়েছে। সব দিক থেকে তদন্ত করেই আমি জানতে পারলাম আপনি এবং আপনার লোকজন মিলে শাহমীর রাজের দলের থেকে শুধু রকিকে নিজের দলে করেছেন। আর শাহমীর রাজের সাথে এমন করাটা অস্বাভাবিক না? আপনার কাজই হলো আপনার বিরোধী দলকে হারানো। এই দিক থেকে আপনি আপনার বেস্টটাই করেছেন মিস্টার আরশাদ। জেসি আরো কিছু ভিডিও দেখালো। যখন রকি রাজের দলে ছিল তখনকার ভিডিও। রাজের দলের কেউই চাঁদাবাজি করেনি, আবার হয়তো চোখের আড়ালে 2-1 করেছে। কাউকে তো বিশ্বাস করা যায় না, আবার এতজন খুঁটিয়ে দেখাও হয় না, তাই তারা সামনেও আসতে পারে না। রকির ডানা একটু বেশি গজিয়েছিল, যার কারণে সে পুরোপুরি ফেসে গেল। কথায় আছে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। রকির সাথে এটাই হলো। সবার সকল সিদ্ধান্ত শুনে রকিকে অ্যারেস্ট করা হলো। এবার মুখ খুলল মায়া। স্বাভাবিক মুখ করে বলে, আমার গার্মেন্টসের সাধারণ মেয়ে কর্মীগুলো কোথায়? আমি তাদেরকে সুরক্ষিত দেখতে চাই। জেসি তুড়ি বাজাতে 3টা মেয়ে চলে আসে। রাজ এতক্ষণ মায়ার পাশেই ছিল, সবাই দাঁড়িয়েছিল। জেসি এসে অতি দ্রুত সবকিছু সমাধান করে দেয়। রাজ মায়ার কানের কাছে মুখ রেখে বলে, কতটা বেকুল হয়ে আছি আমি আমার নেক্সট বাসরের জন্য, দেখেছো মায়াবতী? তোমার সব অবজেকশন আমি দ্রুত মিটিয়ে দিলাম, অনলি ফর মাই বাথরুম বিলাস। বলেই ঠোঁটটা উঁচু করে চুম্বন দেখিয়ে দিল। মায়া চোখ রাঙিয়ে মেয়েগুলোর দিকে তাকালো, মনে মনে ভাবছে। এদেরকে কোথায় পেলো? মায়া ওদের দিকে এগোতে নিবে, রাজ হাত ধরে আটকিয়ে বলে, ওদিকে গেলে যে স্বামীর নামে করা মিথ্যা মামলায় ধরা পড়ে যাবে মায়াবতী। মায়া বিরক্তিতে তাকালো রাজের দিকে, ফিসফিস করে বলে। কোথায় পেয়েছেন এদেরকে? রাজ ঠোঁট উল্টিয়ে বলে, আমি তো পাইনি, পেয়েছে তো মিস জেসি, তাকে জিজ্ঞাসা করো। মেয়ে 3জন এসে দাঁড়ালো সবার সামনে, বয়ান দিল রাজের পক্ষে। সবকিছু শুনে আশরাতকে অপরাধী বানানো হলো, শাস্তি স্বরূপ তাকেও অ্যারেস্ট করা হচ্ছে। রাজ আফসোসের সাথে বলে, নিজের চালে নিজে ফেসে গেলেন। আশাদ অগ্নি দৃষ্টি দিল শুধু। সে তো কিছুদিন পরেই বের হবে, তার ক্ষমতার জোর তাকে বের করে দিবে, এটা সবাই খুব ভালো করে জানে। তাই তো চুপ করে চলে গেল। বিচারক এবার মায়ার দিকে তাকিয়ে বলে, আপনার নিজের স্বামীর নামে মামলা করেছিলেন আপনি, আপনার কি খারাপ লাগেনি? মায়া সোজা সাপটা উত্তর দেয়, আসামি যে তাকে শাস্তি পেতে হবে, হোক সে আমার স্বামী বা অন্য কেউ। মায়ার এমন শক্তপোক্ত কথা শুনে সবাই হাততালি দিল। একজন তো বলেই দিল, শাহমীর রাজ যেমন বিচক্ষণ মানুষ, তার বউ তো তেমনই হবে। একদম মানিয়েছে দুইজনকে। মায়ার রাজের কানে কথাটা গেল। রাজ দুষ্টু হেসে বলে, দেখলে তো মায়াবতী, তোমার আমার মিলন দুনিয়ার কাছে গ্রহণযোগ্য। তবে আমি করিনি গ্রহণ। বিয়ে তো হয়ে গেছে, এখন আর গ্রহণ করা বা না করে দিয়ে কি হবে? সোজা তো বাবা মা ডাকা শোনার প্রস্তুতি নিতে হবে, আপনার কথাগুলো বাংলা সিনেমার ভিলেনদের মতো। তাই না? বাংলা সিনেমার ম্যাঙ্কা হিরো হয়ে কে জীবনটা বরবাদ করবে? বউয়ের আসলে নিজ থেকে নিজেকে ভার্জিন রেখে বউয়ের সতীত্ব বজায় রাখা হলো বাংলা সিনেমার নায়কদের কাজ। আমি তো মন্ত্রী, বউকে নিয়ে চলে যাবো সোজা চন্দ্র রৌদ্র বৃষ্টি তন্দ্রা এসবে না, ডিরেক্ট বাথরুম বিলাসে। শাট আপ। বলেই মায়া চলে যায়। বাকি মেয়েদের বাবা মা ছিল,
তারাই ওদেরকে নিয়ে গেল। মায়া গাড়িতে উঠে সোজা চলে গেল নিজের কোম্পানিতে। রাজ গেল আরেকটা সভায়। গাড়ি থামতেই সিটের সামনে থেকে বন্দুক নিয়ে বাইরে বের হয় মায়া। নিজের কোম্পানির সিক্রেট রুমে আসলো। এখানে দুজন যুবককে বেঁধে রাখা আছে। এরাই তো মেয়েগুলোকে কিডন্যাপ করতে চেয়েছিল। মায়ার পিছু পিছু এসেছে তারেক। তারেক একটু অবাক হলো, সিক্রেট রুমে এখন কেন আসছে? রুমের দরজা খুলতেই তারেক অবাক, দুজন যুবককে দেখতে পেল সে। তাদের হাত পা বেঁধে রাখা। তারেক ওদেরকে দেখেও চুপ করে আছে। মায়া ওর গার্ডদের চোখের ইশারা করতে দুজন গার্ড ওই দুজন যুবকের মুখে গরম পানি ছুঁড়ে মারল। আগুন গরম পানির তেজে ঘুমটা ভাঙার সাথে সাথে কাতরাচ্ছে যুবক দুজন। অসহনীয় যন্ত্রণা হচ্ছে পুরো মুখ জুড়ে। মায়ার বাকি দুজন গার্ড হাতে লাঠির সাইজে ছোট রড নিয়ে আসে। মায়া বেঁধে রাখা যুবকদের দিকে তাকিয়ে বলে, রেপ করেছিলি না মেয়েদেরকে? বিনা শাস্তিতে বুক ফুলিয়ে অনেক ঘুরেছিস। এবার তোদের শান্তির দিন শেষ। বলেই লোক দুজনকে ইশারা করলো। ওরা এসে রড দিয়ে করাঘাত করতে লাগলো। এতটাই জোরে আঘাত করছে যে দুজন যুবক চিৎকার করছে। আফসোস এই চিৎকার এই ঘরের বাইরে পৌঁছাবে না, কারণ পুরো রুমটি সাউন্ড প্রুফ। মায়া ওর হাত উঁচু করে থামিয়ে দিল সবাইকে। সবাই থেমে গেল। মায়া তার হাতের বন্দুক তাক করে যুবক দুজনের দিকে। যুবক দুজন চটফট করছে। মায়া ওদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, ধর্ষকদের শাস্তি আইন দেয়, কিন্তু যেই ধর্ষক আইনকে কিনে নিজেকে শান্তিতে রাখে তাকে মায়া শাস্তি দেয়। বলেই বন্দুকে চালিয়ে দিল সোজা যুবক দুজনার মস্তিষ্ক বরাবর। ওখানে যুবক দুজন কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মায়া গুলিটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বাইরে বের হলো। গাড়িতে উঠতেই তারেক বলে, আপনি তো এদের ব্যাপারে জানাননি আমাকে। তুমি মেয়েদের দিকটা সামলাচ্ছিলে, তাই তুমি যখন মেয়েদের খোঁজ পাও ঠিক তার পেছন দিক দিয়েই ওরা পালায়। আমি তখনই ওদের ধরে নিই। আপনি ওই সময় ছিলেন ওখানে? মায়া রহস্যের হাসি দিয়ে বলে, কোনো কাজে মায়া অপরিপক্ক রাখে না। নিজের হাতে ওদেরকে শাস্তি দেবো বলেই তো পেছনে ছিলাম। ভাগ্যিস ছিলাম, তাই তো পালানোর সময় ওদেরকে ধরতে পেরেছিলাম আমি। ওদেরকে এভাবে মারাটা কি ঠিক হলো? তুমি ওদের হিস্ট্রি চেক করেছো তারেক? তারেক দুই দিকে মাথা নাড়ালো। মায়া গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, প্রথমে যে যুবককে গুলি করলাম ওর নাম হিমেল। লাস্ট 5 বছর ধরে ওর নামে 3টা রেপ কেস এসেছে। জেলেও গেছে। পরে টাকার খেলায় জিতে আবার বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় যুবকটা হলো লিখন। নিজের খালাতো বোনের সাথে পরকীয়া করে তাকে শেষে খুন করে নদীতে ভাসিয়ে দেয়। সমস্ত কিছুর ভিত্তির উপর তারও জেল হয়। প্রমাণ না থাকায় শুধু কয়েক বছরের শাস্তি আর কিছু টাকা মঞ্জুর করা। এগুলো দিয়েই ছাড়া পায় ওরা। জেল থেকে বের হয়ে এসে আবারও অনৈতিক কাজে যোগ। এদেরকে এদের পরিবার ঠিক পথ না দেখিয়ে উল্টো দেখিয়ে দিচ্ছে যে সমাজ নষ্টের পথ। উস্কে দিচ্ছে টাকার কাছে। এখন তুমিই বলো, আমি কি করে এতগুলো অন্যায় দেখেও ওদেরকে ছেড়ে দিই? আজ আমিও ওদেরকে ছেড়ে দিইব আবারও ওরা একই অন্যায় করবে। জেনে বুঝে অন্যায়কারীকে ছেড়ে দেওয়া কি উচিত হবে আমার? তারেক মাথাটা নাড়িয়ে না বুঝিয়ে দিল। গাড়ি চালানোতে মনোযোগী হলো এখন সে। রাজ মিটিং শেষ করে বাসায় চলে এসেছে। মাহমুদ সর্দার আর মোহন সর্দার বসে আছেন সোফায়। মোহন সর্দার রাজকে দেখে বিদ্রুপের হাসি দিয়ে বলে, বড্ড ভালোবাসা দেখে বিয়ে করেছিলে না? বউ কেমন ডোজ দিল? মাস 2 গেলেই ডোজের ফল পাবে। এত তাড়াতাড়ি ফল পাওয়া যায় না কাকা। মোহন সর্দার চোখ রাঙালো। এই ছেলে হুটহাট বেফাস কথা বলে, চিল্লিয়ে বলে, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তুমি। বিদেশ থেকে এগুলো শিখেছো? এগুলো দেশেই শেখা যায়। শুক্রিয়া, অন্তত তোমার আর তোমার ছেলের মতো আমি নই। কি বোঝাতে চাও তুমি নিজেকে দিয়ে? হতে পারে আমি বেফাস বাণীর অধিকারী, কিন্তু দিন শেষে আমি আমার একমাত্র বউয়ের যোগ্য স্বামী, যে নিজের বউ ব্যতীত অন্য নারীতে আসক্ত না। তোমার বউ তোমাকে বাইন্ড করেছে। বউয়ের অভিমান হয়েছে খুব। এটা যেদিন ভেঙে যাবে সেদিন আমিও এক খুশি সংসার গড়ে তুলতে পারবো। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাহমুদ সর্দার খুব ভালো করেই জানে রাজ ফল বলতে কিসের কথা বলছে। মায়া যে মোহন সর্দার আর সোনালীকে টার্গেট করে নাস্তানাবুদ অবস্থা করে দিবে, এটার দিকে অনুসরণ করে রাজ কথাটি বলেছিল। এখন যার মস্তিষ্ক যেদিকে যায় সে সেই ব্যাপারে কথা বলতে চায়। অবশ্য ভাইয়েরও বা দোষ কিসের? তার ছেলেটাও তো মাঝে মাঝে এমন এমন কথা বলে যে বড় হয়েও তিনি মনে মনে নাউজুবিল্লাহ পরে। ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লেন। হিয়া আর সিয়া মিলে আজকে সন্ধ্যায় পিঠা বানিয়েছে। পিঠাগুলো খুব সুন্দর না হলেও মোটামুটি স্বাদের। ভাইয়ের আজ মুখ কালো হতে হতে হয়নি। খুশিতে দুই বোন মিলে ভাইয়ের প্রিয় সাজের পিঠা বানিয়েছে। রাজ সোফায় বসা অবস্থায় বলে, বোনেরা কোথায়? তুমি যে বলেছিলে ওরা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইয়ের বিপদ শেষ, কান্নাও শেষ, এখন পিঠা বানাচ্ছে। রুদ্র আর আহান সর্দার এসেছে এখানে। রুদ্র রাজের পাশে বসে বলে, গুড নিউজ আছে, ভাই কল করেছিল। কি? 2টা স্পেশাল টেস্ট করেছে, ম্যাচ করেছে 2 জনের। এখন শুধু তাকে দেশে নিয়ে আসবে ভাই।
রাজ মৃদু হাসলো, তারপর সোনালির দিকে তাকিয়ে বলে, শত্রুর এবার শত্রুর কাজে লাগবে। সতীন কাটা তবে এটাকেই বলে। বলেই হেসে দেয় দুজনে। কেউ কিছু বুঝলো না, কিন্তু মাথাও ঘামালো না, কারণ এরা ভাইরা সব এমন। এক জায়গায় সবাই হলে হাসাহাসি আড্ডা। বিশেষ করে রাজ আর রুদ্র যেন একটু বেশি, আদ্র একটু গম্ভীর। ও এত বেশি কথা বলে না। সিয়ার হিয়া পিঠা নিয়ে এলো। দুধের মধ্যে গোল আকারে সাজের বানানো ভেজে রাখা পিঠা, পারদর্শীদের মতো অত সুন্দর ডিজাইন না হলেও পিঠাগুলো নতুন হাতের কাজ অনুসারে সুন্দর হয়েছে। বিশেষ করে রাজের দুই বোন বানিয়েছে। মালিনীকে তেমন পছন্দ না হলেও সিয়ার হিয়া রাজের কলিজার টুকরা। দুই বোনকে আগলে রেখেছে সবসময়। মাহমুদ সর্দার এই দিক দিয়ে ছেলেকে নিয়ে গর্ববোধ করেন, সাথে দুই মেয়েকে নিয়েও। সিয়ার হিয়া পিরিচে করে পিঠা উঠাচ্ছে, আর রাজ এটা দেখে বলে, আমার বউটা কোথায়? তাকে কি তোরা কেউ দেখেছিস? ভাবি তো এখনো আসেনি। ভ্রুকুটি করে রাজ বলে, এত রাত হয়ে গেল এখনো আসেনি। কোথায় এত রাত? আসবে হয়তো, এত উতলা হয়েও না। মাহমুদ সর্দারের কথা শুনে রুদ্র বলে, তোমার ছেলে একদিনেই বউকে চোখে হারাচ্ছে বড় বাবা। রাজ দুষ্টু হেসে বলে, আরে বেটা, রুদ্র বউ হলো এমন একটা ব্যক্তি যাকে কাছে পেলে চিন্তা, আবার কাছে না পেলেও চিন্তা। এমনভাবে বলছো যেন আমাদের কারো বউ নেই, শুধু তোমার একারই বউ জুটেছে। তোমরা তো জেনারেশন ভিত্তিক দুটো করে বিয়ে করেছো। প্রথমে আমার দাদা, তারপর আমার বাবা, এরপর আমার শানা কাকা। আমি তো একটা বিয়ে করেছি। তোমরা যদি তোমাদের 2 নম্বর বউ নিয়ে সন্তুষ্ট না থাকো, তার জন্য কি আমি আমার একটা বউ নিয়ে সন্তুষ্ট না? মাহমুদ সর্দার গলা খাকারি দিলেন। এই ছেলের সামনে কোনো কথা বলে শান্তি নেই। তার 2টা বিয়ের জন্য মনে হয় মৃত্যু পর্যন্ত কথা শুনবে। বিশেষ করে তার ভাইয়ের অপকর্মের জন্য। মাঝে মাঝে রাজের কথা মাঝে প্রকাশ পায়, অপকর্ম করেছে তার ভাই, কিন্তু দোষের ভাগিদার সেও। কেন সে শাহানা পারভিনের হয়ে লড়াই করেনি? এদিকে তিনি কিছুই বুঝতে পারেন না। তার সাধ্য অনুসারে চেষ্টা করতে। এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অধিকার দেখাতে আসলে তো তাকে চুপ থাকতেই হবে। তাই তো সে না পেরে অনেক সময় চুপ থাকতেন। মাহমুদ সর্দারের ভাবনার ছেদ ঘটল গাড়ির আওয়াজ শুনে। রাজ এটা শুনেই বলে, এসে গেছে আমার অ্যানাকোন্ডা বউ। হলরুমে পা রেখে তুফান বাঁধিয়ে দেবে। এই না, তুমি তোমার বউকে চোখে হারাচ্ছিলে, এখন আবার ভয় পাচ্ছ? ওই যে বললাম, বউ মানুষটা এমন যে থাকলে জ্বালা আর না থাকলেও জ্বালা। মায়া গাড়ি থেকে নেমে সর্দার মহলের ভিতরে ঢুকতে যাবে। কিছু একটা ভেবে পেছনে ঘুরে তারেকের উদ্দেশ্যে বলে, বাসায় আসো, রাতের খাবার খেয়ে যাবে। তারেক আলতো হেসে বলে, নো থ্যাঙ্কস ম্যাম। বলেই কল্পনা করতে থাকে আজকে সকালের কথা। পায়েস আর ফল নিতে এসেছিল আজ সকালে। ওই সময় সবাই নিজস্ব কাজে ব্যস্ত, যে যার মতো কলেজে যায় আর বড়রা অফিস। তারেক খাবারগুলো নিয়ে আশ্রমে যায়। গাড়িতে ফলের ঝুড়ি রাখতেই ভাঙা গলায় ফাটাবাসের কণ্ঠে ইংলিশ গান শুনে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখে মিলি কানে হেডফোন নিয়ে হাত দুটো উপরে উঠিয়ে দুলাতে দুলাতে নাচতে থাকে, চিল্লিয়ে চিল্লিয়ে গান গাইতে থাকে। যেটা দেখে তারেক মনে মনে মিলিকে বলে, জলহস্তির রানী। মিলি আনমনে গলা ফাটিয়ে গান গাইতে গাইতে বাইরে এসে দেখতে পেল তারেককে। চোখ দুটো বড় বড় করে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। ক্রাশকে এভাবে সামনে দেখবে ভাবতেই পারেনি। কান থেকে হেডফোন খুলে চুলগুলো ঠিক করে সামনে এগিয়ে গেল। তারেকের সামনে এসে বলে, হাই ব্ল্যাক ডায়মন্ড। বাই। বলেই গাড়িতে উঠতে যাবে তারেক। মিলি ওর বাম হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে আনে। তারেক হুমড়ি খেয়ে পড়তে নেয়। এভাবে অ্যাটাক করবে বুঝলে সে তো প্রস্তুত। তিনি তো অবশ্য কেউ অ্যাটাক করার আগে বলবে নাকি? তারেক মনে মনে আরো 10টা গালি দিতে শুরু করলো। মিলি মুখটা হাসি হাসি করে বলে, আমাদের বাড়িতে আসবে এটা আগে বলনি কেন? আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে ভুলে গেছিলাম, দুঃখিত ম্যাম। পরের বার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েই তারপর আসবো। অত কষ্ট করতে হবে না, আসার আগে আমার নাম্বারে একটা SMS দিয়ে দিবে, আমিও রেডি থাকবো। কিসের রেডি? ও তুমি বুঝবে না, চলো আমার সাথে ভিতরে। কেন? নাস্তা করবে, সর্দার মহলে প্রথমবার এসেছো, নাস্তা না করেই চলে যাবে? তারেক বিড়বিড় করে বলে, গরিব বলে মা এসে আমার সাথে করে খিটখিট, আর তারই মেয়ে কিছুক্ষণ পরে এসে আমার গায়ের সাথে চিপকে চোখ করে পিটপিট। মিলি শুনতে পেল না, হাত নাড়িয়ে তারেককে বলে, কোথায় হারিয়ে গেলে তুমি? আমার কাজ আছে ম্যাম। এই একদম ম্যাম বলবে না আমাকে। তাহলে কি বলে ডাকবো? আমার তো নাম আছে, যদি এটা রাখতে অসুবিধা হয় তাহলে তোমার মনের মাধুর্য দিয়ে কিছু একটা ডেকো। তারেক কুকু করে কেসে উঠল। এই মেয়ে এখন মনের মাধুর্য দিয়েও ডাকতে বলছে। এরপর আরো বাড়িয়ে কিছু বলবে। তাড়াতাড়ি পালাতে পারলে সে বাঁচে। তারেক বলে, আমাকে যেতে হবে, আমি আসি। আরে শোনো, আসল কথাটাই তো হলো না। তোমার প্রিয় রং কি? কেন? এরপর আসার আগে যখন আমাকে মেসেজ দিয়ে জানাবে, আমি তখন ওই রঙের জামা পরবো।
তারেক ভ্রু কুচকে তাকিয়ে আছে। মিলি আলতো ধাক্কা দিয়ে বলে, কি হলো বলো? তারেক এবার একটু ঝাড়ি মেরেই বলে, করলার রং। বলেই গাড়িতে উঠে আর গাড়ি চালায় দ্রুত, মানে পালায়। মিলি কিছু বুঝলো না, পরে মাথা চুলকে ভেবে বলল, কলোরার রং তো সবুজ, তার মানে এই ব্ল্যাক ডায়মন্ড সবুজ রং পছন্দ করে। উত্তরটাও কিনা সোজা না দিয়ে বেঁকিয়ে দিল। মায়া তারেককে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল, কোন ভাবনায় মশগুল বুঝতে পারল না, তাই বলে, কি ভাবছো তুমি? কিছু না ম্যাম, আমি বাসায় যেয়ে কিছু খেয়ে নেব। এখন বাসায় গিয়ে রান্না করে তো ওই খিচুড়ি, তাও ডালে চালে বসিয়ে দিয়ে। দুপুরের দিকে পায়েস ছাড়া কিছুই খাওনি। আমিও ব্যস্ত ছিলাম, তাই তোমাকেও ব্যস্ত থাকতে হয়েছে। তোমার তো আলসারের সমস্যা বাড়ছে, এগুলো ঠিক না তারেক। গ্রামে তোমার মা বাবা আছে, তাদের দিকে তাকিয়ে হলেও তো তোমাকে নিজের যত্ন নিতে হবে। আজকের রাতটা এখানেই থেকেই খেয়ে যাও। মায়া প্রায় তারেকের জন্য নিজের ফ্ল্যাটে থাকতে রান্না করতে বলতো মেয়েটকে, কারণ তারেক মায়ার জন্য সর্বস্ব করে। বডিগার্ড হিসেবে মায়ের জন্য তারেক বিশ্বাসযোগ্য। তাকে আবার মাঝে মাঝে যেতে হয় হাসপাতালে, কারণ খাওয়ার অতিরিক্ত অবহেলার জন্য তারেকের গ্যাস হয়, যা পরে আলসারের সমস্যা হয়েছে। এদিকে বেতন যা তার 3 ভাগের 1 ভাগ তারেক গ্রামে পাঠিয়ে দেয়, আর বেশিরভাগ টাকা ব্যাংকে রাখে। একটা ভালো বাড়ি বানিয়ে অন্তত বাবা মা নিয়ে থাকতে পারবে সে। এভাবে পরিশ্রম করতে করতে শরীরে রোগ বাড়িয়ে দেওয়াটা বীর আর মায়ার নজর এড়ায়। তারেকের মা বাবা মায়া আর মৌকে বড় অনেক করতে অবদান রাখে, কারণ বীর বোনের স্থান দিয়ে নিজের বাড়িতে রাখলেও তাকে তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে হতো। বিশেষ করে লন্ডনে পড়াশোনার জন্য মায়া আর মৌয়ের যত্ন তারাই নিত। একসময় তারেকের মাকেই মায়ার মৌ হাসিমা বলে ডাকে। সেই হাসি মায়ের ছেলেকে তো সেও একটু যত্ন নিবে, এটাই মায়ের মানবতা। মায়ের অর্ডার পেয়ে তারেক না করতে পারল না, চলে গেল মায়ার পিছন পিছন। মনে মনে বলছে, ভিতরে ঢুকবো আর সাথে সাথেই দেখা মিলবে সেই নাইজেরিয়ান নাচঙ্কি মেয়েটার সাথে। ওই মেয়ে যেন আলাদিনের ওই চিরাগের দৈত্য, আর কারোর সাথে দেখা না হলেও তার সাথে দেখা হবেই। রাজ মুখে হাত দিয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছে। মাহমুদ সর্দার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলেন, এভাবে কি দেখছো দরজার দিকে? হেঁটে হেঁটে আসছে, প্ল্যান করে না, সময় লাগবে তো। হেঁটে হেঁটে তো আমিও আসি বাবা, এত সময় তো লাগে না। কিছু হলো না তো আবার? তোমার বউয়ের কিছু হবে বলে মনে করো তুমি? আমি তো বলিনি আমার বউর কিছু হলো কি না। আমি বলতে চাইছি এই সর্দার মহলে আবার কারো কিছু হলো নাকি? আমার যে বউ বলা যায় না, কার পেটে কখন ছুরি চালিয়ে দেয়। কিছু হলে তো মিডিয়া এসে শুরু করে দিবে আমার সামনে লাইট ক্যামেরা নিয়ে। অপরাধ করবে বউ আর আসামি হয়ে যাবে স্বামী। মায়া আর তারেক ভেতরে ঢুকলো। তারেক ভেতরে আসতে চোখাচোখি হয় রাজের সাথে। রাজ প্রশ্নবোধক চাহনি দিল। তারেক সান্ত্বনার ভঙ্গিতে তাকালো। সিয়া আর হিয়া মিষ্টি হাসি দিয়ে মায়ের কাছে এসে বলে, আমরা 2 বোন আজ পিঠা বানিয়েছি, তুই এত দেরি করলি কেন? মায়া 2 বোনের গালে হাত বুলিয়ে আদর করে বলে, কাজ ছিল একটু বেশি তাই। মায়ার এখন ময়ের কথা মনে পড়ছে। বোনের সাথে সারাদিন কথা হয়নি, চোখটাও কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। মোহন সর্দার তিরস্কার করেই বলে, নিজের স্বামীর নামে মামলা করাটা তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ। মায়া তাকালো সেদিকে, মুচকি হেসে বলে, আমার স্বামীর নামে মামলা করেছি বলে আপনি যে কথাগুলো শুনিয়ে দিলেন, আপনার বউ যদি আপনার নামে মামলা করতো তাকে কি করতেন? মোহন সর্দার এবার মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, তোমার বৌমা কি কোনো শিক্ষা দীক্ষা পায়নি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না? আমার বৌমার কথা পরে, আগে আমার গোড়াটাকে দেখো। মানে আমার সুপুত্র, সেও বা কবে বড়দের সাথে মেপে মেপে কথা বলে? বেটা রুদ্র আমাদের বাসায় এবার কয়েকটা দাড়িপাল্লা আনবে তো। কেন ব্রো? বড়দের সাথে মেপে মেপে কথা বলার সময় এসেছে তো। যদিও জেনে ভুল হয়, তাই আমার বাবা কাকাকে এক পাশে বসে আর এক পাশে পাল্লা দিয়ে কথা বলবো। উপস্থিত সবাই হেসে দিল, কিন্তু হাসলো না দুজনে, মাহমুদ সর্দার আর মোহন সর্দার। মায়া নিজেও নিজের রাগী ভাবটা আটকে রাখতে পারল না, মিটমিটি ঠোঁট আটকে হেসে দিল। মিলি হাসির শব্দ পেয়ে বাইরে এসে দেখলো তারেক আছে সেখানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে সবুজ রঙের সালোয়ার কামিজ পরে নিল। নিচে আসতে সেখানে আসলো সোনালি আর মালিনী। মিলিকে এভাবে পুরো সবুজ রঙের পোশাকে দেখে সোনালি প্রথমে নিজের মেয়েকে পেতনি ভেবেছিল। ক্যাটকেটে সবুজ রঙের জামা, যার 3-3টা ড্রেসের সাথে ম্যাচ করে কেনা। সোনালি মুখটা বেঁকিয়ে বলে, এটা তো তোর কলেজে স্বাধীনতা দিবসের দিন পরার জন্য কিনেছিলে, এখন পরলি কেন? তাও আবার সালোয়ার একদম ওনারে। এছাড়া করলা মানে সবুজ রঙের কোনো পোশাক, তাও ম্যাচ করে আমার নেই, তাই যেটা আছে ওটা আবার শর্ট।
বলেই তারেকের দিকে হাসি দিয়ে তাকালো। মায়ার চোখ এড়ালো না মিলির এই চাহনি। তারেক এবার বিড়বিড় করে বলে, বড়লোক বাড়ির অখাদ্য রুচি। সোনালি আর মালিনী একে অপরের দিকে তাকিয়ে মায়ের কাছে আসে। সিয়া আর হিয়াকে এক প্রকার ঠেলে পেছনে সরিয়ে দিল। মায়ের কাছে এসে মালিনী বলে, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। মায়া সহ সবাই যেন অবাক। রুদ্র তো পা দুটো উঠিয়ে সোফার পিছন দিকে ঘুরে বসে বলে, এবার একটু লাইভ ড্রামা দেখতে সুবিধা হবে। সিয়া আর হিয়া একে অপরের দিকে চেয়ে আবারও মা কাকিদের দিকে চাইলো। মালিনী ওর হাতের বালা খুলে বলে, এটা আমার বাবা মানে রাজের নানা পড়ে গিয়েছিল আমাকে। আমার বৌমার জন্য এটা রেখেছিলাম। শখ ছিল একটা ছেলে হবে, হয়েছিল ছেলে আমার, কিন্তু জন্ম দেওয়ার পরপরই সে হারিয়ে গেল। কোথায় আছে জানি না, অনেক খুঁজেছি আমরা, তাকে তো আর পেলাম না। বৌমা আর কই বা পাই। তাই আমার এই বালার অধিকার এখন তোমার, এটা তুমিই নাও। হাত থেকে বালাটা খুলে যেই মায়ের হাতে দিতে যাবে মায়া বাধা দিয়ে বলে, এটা আমার কাছে উপহার হিসেবে রেখে দিলাম, তো এটা আমি পড়তে পারবো না। কেন মা? বইয়ের মুখে আহ্লাদে সুরে বৌমার জন্য মা শুনে মাহমুদ সর্দারের বিষম এলো। মায়া মিষ্টি হাসি দিয়ে বলে, পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা আপনা আপনি ঘটে যায়, বলা তো যায় না। আপনার ছেলে, সেই ছেলেটা হঠাৎ করে ফিরে আসলো, তখন এটা নিয়ে একটা খারাপ লাগা আপনার মাঝেই কাজ করবে। আমার ব্যবহার করা বালা আপনার বৌমাকে দেওয়াটা শোভা পায় না। এদিকে সে যতদিন না আসে ততদিন না হয় আমি সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়ে এটা। আমি চাই না অন্য স্থান দখল করতে, নিজ যোগ্যতায় যতটুকু অর্জন করতে পারি তাতেই খুশি আমি। মালিনী এমনিতে একটু কষ্ট পেয়েছিল। নিজেকে হারিয়ে যাওয়া প্রথম সন্তানের কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সোনালি পিরিচে করে পিঠা বানিয়ে মায়ের সামনে ধরে বলে, এই নাও পিঠা খাও, তোমার দুই ননদ ভালোবেসে বানিয়েছে। আমাদের বাসার ছেলেমেয়েরা খুব মিশুক, ওরা সবাইকে ভালোবাসা দিতে জানে, আর একটু ভালোবাসা পেলেই খুশি। মায়া সোনালির চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। এই ভালো ব্যবহারের কারণ কি মায়ের মাথায় আসছে না। খোঁজ নিতে হবে তাকে, বলা তো যায় না কোনো প্ল্যান আটকে আছে মনে মনে। রুদ্র গুটি গুটি চোখে করে তিনজনকে দেখে যাচ্ছে। এই তিন নারী তিন রূপ ভালো করে জানে, শুধু প্যাচ না বাঁধিয়ে দেয় এরা, এটাই ভাবছে। এদিকে সোনালি আর মানিলি তো মোহনার পথের কাঁটা হিসেবে মায়াকে ব্যবহার করার জন্য এতটা ভালোবাসতে শুরু করেছে। সবই লোক দেখানো তাদের। রাজ মাহমুদ সর্দারের কাছে এসে বলে, কাহিনী কি বাবা? মাহমুদ সর্দার রাজের দিকে ফিরলে রাজ আবারও বলে, তোমাদের দুই ভাইয়ের 2 নম্বর বউগুলো আমার 1 নম্বর বউয়ের সাথে চিপকে নাগিন টেস্ট দিচ্ছে কেন? বাবার 2 নাম্বার বউ না বলে কি মা বলতে পারো না? মন থেকে না আসলে বলবে কেন? মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছাড়লেন। রাজ আবারও বলে, তোমাকে আমি সোজাসাপটা বলে দিচ্ছি বাবা, তোমার এই 2 নম্বর বউ কিন্তু সুবিধার না। তার জন্য আমার বউয়ের কিছু হলে তোমার বউয়ের অস্তিত্ব কিন্তু এই বাড়িতে রাখবো না আমি। আমাকে ধমকাচ্ছ তুমি? তাহলে শুনে রাখো, এসবের ভয় পাই না আমি। বউ হারানোর ভয় সবারই থাকে বাবা। তোমার এই বয়সে 2 নম্বর বউ চলে গেলে তুমি যে দেবদাস হয়ে যাবা, সেই দুঃখে আমি তোমার মাঝে দেখতে পাচ্ছি সেটা। আমি ওই 2 নাম্বার বউ তোমার খালামণি হয়, অন্তত খালামণি বলে তো ডাকতে পারো। খালামণি ডাকটাও ডাকতে ইচ্ছা করছে না। খালামণি যদি এমন লোকে দজ্জাল হয় তাহলে তাকে ভালোবাসা সহজ নয়। মাহমুদ সর্দার কিছুই বলতে পারলেন না। মালিনীকে বিয়ে করেছিলেন রাজকে মাতৃত্বের স্বাদ দেওয়ার জন্য, কিন্তু এগুলো তো রাজ পায়নি, বরং পেয়েছিল অবহেলা। অল্প বয়সে দাদা মারা যাওয়ার পর ভালোবাসা পেয়েছিল শুধু শাহানা পারভিন আর ছোট্ট মায়ার থেকে। তাদেরকে এখন সে ভালোবাসে রোজ। রাজ তো তার সন্দেহের তালিকায় মালিনীকে আগে রাখে, কিন্তু প্রমাণ আর নিজেদের গোপন কার্য হাসিল করার জন্য রাজ এখনও চুপ আছে। যারাকে বাসায় রেখে বাইরে যেতে হয় বীরের, জরুরি ডাক পড়ে তার, তাই এখন রাত করে বাড়িতে ফিরে সোজা চলে যেতে নেয় যারার ঘরের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌ কিছু বলতে নেয়, পাত্তা দিল না বীর। সকালে যারার করা সেই বাড়াবাড়িটা এখনো তার মাথায় চেপে আছে। মৌ মনটা খারাপ করে বলে, এখনো বিয়ে হতে পারলো না? ভাই তো পুরো বউ পাগল হয়ে আছে। ওদিকে আপু বিয়ের পর দিন আমাকে ভুলেই গেছে। ধর আমি যে একটু বক্সিং করি। যারা আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল। এই রাতেও যেন মেয়েটার মেকআপ করা লাগবেই। ঘুম থেকে উঠে মেকআপ, ঘুমানোর সময় মেকআপ, গোসলের পরে মেকআপ। সাজগোজ যেন তার একটা দুনিয়া। চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখটা আইশ্যাডো দিয়ে সাজালো। বীর এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলো আবারও সে শপিং মলের মতো করে মুখটা পাউট করে আছে। যারা কোমরে হাতটা রেখে কোমরটা বেঁকিয়ে নিজেকে দেখছে, মুখটা হাসি হাসি করে বলে, হায় मैं कितनी सुंदर हूँ।
ওটা ন্যাচারাল সুন্দরী না, ওটা মেকআপ নিয়ে পেতনি সুন্দরী। বলেই ঘরের ভিতরে ঢুকলো বীর। যারা ক্রুদ্ধ চোখে তাকালো। এটাকে পাত্তা দেওয়ার পোলা তো বীর না, উল্টো যারাকে টান মেরে নিজের কাছে এনে পাশে টেবিলে থাকা টিস্যু পেপার নিয়ে ঠোঁটটা জোরে জোরে ঘষতে থাকলো। লিপস্টিক মুছে গেলেও ঠোঁটে হালকা গোলাপি হয়েই আছে। বীর বিরক্তির সাথে বলে ওঠে, এসব বাল চাল মেখে ঠোঁটের 12টা বাজো। এই ঠোঁটের ভবিষ্যৎ মালিক তো আমি। আমি আপনাকে এই ঠোঁটের মালিক বানাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকে বানাবে? যাকেই বানাই আমার ইচ্ছা। ও, আমাকে কি ইচ্ছা পূরণের সার্ভিস সেন্টার পেয়েছিস তোরা? যখন যে পারে তার ইচ্ছা পূরণ করতে আমার কাছে আসে, তোর একটা ইচ্ছাও পূরণ করব না। কেন? কারণ তোর ইচ্ছা পূরণ করতে হলে পুরো ঘটনা জোরে বলতে হবে। আমি পূরণ করব আমার নাটাঙ্কির ইচ্ছা। যারা রেগে গেল, চোখ দুটো বড় বড় করে বলে, আমি নটাঙ্কি? থাকবো না আমি আপনার কাছে। পূরণ করতে হবে না আমার ইচ্ছাগুলোকে। সুযোগ পেলেই এখান থেকে চলে যাব আর অন্য কোনো রাজপুত্রের বউ হয়ে যাব। বীর যারা থুতনিতে জোরে হাতটা চেপে ধরলো। ব্যথা পাচ্ছে যারা। বীরকে ছাড়াতে চায়, সে পারছে না। বীর রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তোর খুব মুখ ফুটেছে তাই না? এতটাই মুখ ফুটেছে যে আমার থেকে পালানোর কথা এই জবানে আসে। তোর এই জবান যদি আমি বন্ধ করে দিই ভালো লাগবে তো? যারা বীরের হাতটা ধরে ছাড়ানোর চেষ্টায় আছে। বীর আবারও বলে, নিজে থেকে আমার মনে রাজত্ব করতে এসেছিলি তুই। পালানোর ব্যর্থ চেষ্টা করলেও ফলাফল খারাপ হবে বলে দিলাম, কারণ মনের রাজত্বর স্থান পেয়ে গেছিস। তাই এই স্থানের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। যারার মুখটা ছেড়ে দিয়ে যারা চুলগুলো ছুতে লাগলো। যারা চুপ হয়ে গেল। বীর এবার একটু শান্ত হলেই যারা বলে উঠে, মেরে ফেলতে চান আমাকে? বীরের হাতটা থেমে গেল। যারার মুখের দিকে তাকালো। যারা সাহসের সাথে বলে, আমাকেও কি ওই লোকটার মতো খুন করে গুম করতে চান? বীর এবার সপাটে থাপ্পড় মেরে দিল যারার গালে। যারা উল্টো হয়ে পড়ে গেল বিছানার পাশে ছোট্ট টেবিলটার কাছে। যারা চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে বীর বলে, কি ভেবেছিস তুই আমাকে? তোর চাল আমি বুঝি না, আমি সব বুঝি এবং সব জানি। শুধু মনে রাখ, এই বীরের শত্রু কোনোদিন তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। সেক্ষেত্রে তুই তো। বাকি কথা বলল না বীর। যারা অবাক চাহনিতে আছে। বীর হালকা হেসে ঝাটকা মেরে ছেড়ে দিল যারা চুল। চলে যেতে নিল যারার ঘর থেকে। দরজার কাছে এসে পা থামিয়ে বলে, তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য তোমার আপন মানুষ দেয়, আমি না। আর তার প্রমাণ আমি এনে দিব। শুধু শুধু মিথ্যা অপবাদে প্রতিশোধ নিতে এইভাবে আমাদের ভালোবাসাটাকে নষ্ট করার দরকার নেই। বীর চলে যেতে যারা হতাশার চাহনি দিল। বীর তাহলে জেনে গেছে এতদিন যারা তার সাথে অভিনয় করছিল। যাওয়ার পর যারা ওর ফোনটা হাতে নেয়, সেখানে দেখলো সোনালির কল, যেটা দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না। যারা ভাবছে বীর তাকে প্রমাণ দেখাবে। তবে কি এবার বাবা মায়ের মৃত্যুর তদন্ত চলছে? যারা এবার মুখটা হাসি হাসি করেই বলে, তাহলে আমার প্ল্যান কাজে দিয়েছে। আমি এবার বের করতে পারবো ওই খুনিকে। বীর যদি তাকে শাস্তি দেয় তাহলে তো খেলা আরো জমে যাবে। বলেই হেসে দিল যারা। ভাবতে থাকে এই অভিনয়ের শুরুর দিনের কথা। নিজের বাবা মায়ের মৃত্যুর দায় হিসেবে কে আছে এটা যারা জেনেই যায়। যার সাথে জড়িত আছে বীরের সম্পর্ক। তাই তো সোনালির কাছে থাকাকালীন বীরের সমস্ত বিষয়ে খোঁজ নেয়। এক পর্যায়ে যখন জানতে পারে বীর কানাডা আছে, তখন যারা সোনালি দামি স্বর্ণের হার চুরি করে বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে চলে যায় কানাডা। শুরু করে ফ্রেন্ডের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা, যেখানে একটা ডেয়ার থাকে, প্রপোজ করতে হবে অচেনা কাউকে। যারা ইচ্ছে করে বন্ধুদের নিয়ে ওই প্লেসে যায়, কারণ সে জানতো ওখানে বীর আসবে। যারা এদিক ওদিক তাকে বীরকে দেখে। সবার দেওয়া ডেয়ার অনুসারে সে বীরকে টার্গেট করে চলে গেল প্রপোজ করতে। বীরের কাছে এসে গোলাপ ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে যারা বলে, You know what? You are so handsome, but I like your killer attitude, not your handsome looks. That's why I want to say I love you, Mr. Handsome. বীর তখন ওর চোখে সানগ্লাস খুলে দেখতে থাকে যারাকে। মিটিং করতে এসেছিল এখানে সে। এতগুলো ক্লায়েন্টের সামনে এভাবে প্রপোজ পাওয়া একটু অবাক। সাথে আশেপাশে সবাই হাঁ হয়ে আছে। বিশেষ করে বীরের অ্যাসিস্ট্যান্ট অবাকের সাথে মনে মনে বলে, দেখতে তো সুন্দরী, বয়সের সাথে পিনিক বেড়েছে নাকি যে মরার জন্য লাফাচ্ছে। প্রপোজ করতে এই জমকেই খুঁজতে হলো। যারার বন্ধু মহলের একজন বীরকে দেখে চিনতে পারে। বীর মাফিয়ার সাথে নিজস্ব ব্যবসা আছে। সেই ব্যবসার মাধ্যমে তাকে সবাই খুব ভালো করে চেনে। দ্রুত দৌড়ে এসে বলে, দোস্ত, তুই ভুল মানুষের সামনে ডেয়ার পূরণ করেছিস,
তাড়াতাড়ি চল এখান থেকে। বলে জারার হাত ধরে টেনে নিয়ে যায়। জারা যেতে যেতে পিছনে ঘুরে বীরের দিকে হাতটা দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে দিল, তারপর চোখ টিপ দিয়ে ইশারা করলো তার পাশের বান্ধবীর মাথায় সমস্যা আছে। ওখান থেকে শুরু হয় ওদের প্রণয়ের সম্পর্ক, একসময় বন্ধুত্ব, তারপর প্রেম। এরপর যারা ইচ্ছে করে পালিয়ে আসে বীরের থেকে, কারণ তার চাল তো এটাই, বীর তার পিছু পাগলের মতো ছুটতে থাকবে, তবেই না আস্থা পাবে সে। তার বাবা মায়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দিবে বীরের মাধ্যমে। তারেকের সঙ্গে কথা বলে রাজ মায়ার আজকের খুন করার ঘটনাটা বলে দিল রাজকে। সব শুনে রাজ মৃদু হেসে বলে, ভাবছি বউকে মাফিয়া বানাবো, আর আমার ডান হাত হবে আমার বউ। তারেক নিজেও মৃদু হাসলো। অতঃপর বিদায় জানিয়ে চলে গেল। রাজ মিটিং ঘর থেকে বের হয়ে এসে নিজের ঘরের দিকে যেতে নেয়। পথিমধ্যে দেখা হয় মাহমুদ সর্দারের সাথে। তিনি প্রেশারের ওষুধ খেতে এসেছিলেন। ঘরে পানি ছিল না, তাই ওষুধের বক্স নিয়ে বাইরে আসেন। রাজ এসে বক্স খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ দিয়ে দেয়। মাহমুদ সর্দার পানি দিয়ে ওষুধ গিলে খায়। রাজ এটা দেখেই চলে যেতে নেয়। কিছু একটা ভেবে পা থামিয়ে বলে, শোনো বাবা, এই যে আমি দরজাটা লাগিয়ে দিব, যতক্ষণ না আমি বের হব আমার ঘুমের ডিস্টার্ব করতে আসবে না। সে আমার বিরোধী দল এসে বাড়িতে বোমা ফাটেক না কেন। মনে রাখবে ছেলে এখন বিবাহিত, যথেষ্ট পরিমাণে ঘুমের প্রয়োজন তোমার ছেলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তুমি। তোমার কারণে এই বাড়িতে একদিন বোম ফাটবে, অসভ্য ছেলে। ওই বোমা আমার বউয়ের থেকে ফাটবে, যাতে বেশি করে বোমা না ফাটে তারই চেষ্টা করছি বাবা। রাজ বড় বড় পা ফেলে ঘরের দরজা লাগিয়ে দিল। মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, দিন দিন ছেলেটার মুখে লাগামহীন কথা পারমাণবিক বোমার থেকেও দ্রুত গতিতে কাজ করছে। ঘরে এসে দেখলেন মালিনী বসে বসে কিছু ভাবছে। মাহমুদ সর্দার খুব ভালো করেই বুঝলেন কি ভাবছে মালিনী, তাই তার পাশে বসে বলেন, আমাদের ছেলেটা ফিরবে কিনা জানি না, কিন্তু তোমার এই কষ্টটা কমানোর একটু চেষ্টা করো। এখন তো তোমার 2 মেয়ে আছে, একটা সন্তান হারালেও তোমার কোল জোরে কিন্তু একসাথে দুজনকে এনে দিয়েছি। তুমি চাইলেই সন্তান হারানোর কষ্ট আবারও কমিয়ে দিতে পারি। মালিনী ভ্রুকুটি করে মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে, তোমার ছেলেটা আসলে তোমার মতোই, তুমি গিরগিটি, তাই শুধু ঘরের মধ্যে লাগামহীন কথা বলো। তোমার ছেলে একরূপী, তাই ঘরের বাইরেও লাগামহীন কথা বলে বেড়ায়। মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে বসে থাকলেন। ঘরে বাইরে যেখানেই যান সেখানেই 2-4টে শুনতে থাকেন। রাজঘরে এসে মায়াকে দেখতে পেল না। ব্যালকনির দিকে একটু উকি দিয়ে বলে, বউ কি আমার পার্শ্বরে ভয় পালাপালি খেলছে? ব্যালকনি থেকে কথাটা শুনে বিরক্ত মায়া। রাজ আবারও বলে, দেখো বউ, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে কাজে দিতে হবে। ছুটির আগের দিন রাতে এভাবে পালাপালি খেলবে? এখন আসো একটু বাসর করি। মায়া উত্তর দেয় না। রাজ এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। মায়া আকাশের দিকে তাকিয়ে বলে, আমায় ছেড়ে দিন মন্ত্রী মশাই। রাজ মায়ার গলার কাছে ছোট করে চুমু দিয়ে বলে, কখনই ছাড়বো না। এভাবে উন্মাদের মতো আচরণ আপনার সাথে যায় না। বউয়ের সাথে সব যায়। মায়ার চোখ দিয়ে পানি পড়ছে। রাজ বুঝতে পারলো, তাই মায়াকে নিজের দিকে ফিরিয়ে সোজা নিজের বক্ষে আটকে রাখলো। মায়ের চোখের পানিতে রাজের বুকটা ভিজে গেল। রাজ ঠোঁট প্রসারিত করলো। শুধু মায়া ছাড়তে চাইছে নিজেকে, কিন্তু ওই যে রাজ তো তাকে ছাড়তে দিবে না। স্বামীর অধিকার আছে যে এখানে। রাজ আর একটু শক্ত করে আগলে নিয়ে বলে, এবার একটু মন ভরে কান্না করে মায়াবতী, তোমার এই কান্না ওই চারটাও দেখতে পারবে না। চাঁদ, আমার কান্না দেখলে ক্ষতি কি? আমার বউয়ের কান্না দেখার অধিকার যখন আমি রাখি না, সেই কান্না দেখার অধিকার ওই চারটারও নেই। তুমি কান্না করবে তো আমার বউকে মুখ ডুবিয়ে কান্না করবে, অন্তত তোমার অশ্রুর পানি সব আমার বউকে এসে স্পর্শ করবে। মায়া কান্না থামিয়ে দিল। মায়ের কথা খুব মনে পড়ছে তার। কতগুলো বছর মা ছাড়া কাটিয়েছে সে। মায়া এবার স্বাভাবিক হয়ে নিজেকে ছাড়িয়ে দিল। বলে, আমি ঠিক আছি মন্ত্রী মশাই। ঠিক না থাকলে নিজেকে ঠিক রাখতে জানে আমার মায়াবতী। আপনি জানেন আমার বউ তুমি, তোমার ব্যাপারে একটু জানবো না? আপনার বউকে নিয়ে আপনার মনে অনেক ভালোবাসা, তাই না? অবশ্যই, আমি আমার বউকে অনেক ভালোবাসি। একদম মিথ্যে বলবেন না। আপনি ভালোবাসতেই জানেন না। যদি জানতেন তবে এইভাবে ভালোবাসাকে কবর দিতেন না। আমি ভালোবাসাকে কবে কবর দিয়েছি? ভ্রু কুচকে বলে রাজ। মায়া কথাটা এড়াতে বলে, কিছু না, ঘুম পেয়েছে আমার। বলেই মায়া ভিতরে যেতে নেয়। রাজ মায়ার হাত আটকে নিজের দিকে আনে। মায়া বিরক্তির সাথে বলে, কি হলোটা কি? ওই চাঁদ তোমার চোখের পানি দেখেছে, সেটা আমি দেখিনি। তো আমার হিংসে হচ্ছে, তাই এখন ওই চাঁদের সামনে আমি আমার চুম্বন বিলাস করে দেখিয়ে দেব। কি? বলে রাজ মায়াকে নিজের আরো কাছে টেনে এনে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। চাঁদের সামনে মায়ার ঠোঁট ছুঁয়ে দিল নিজের ঠোঁট দিয়ে। মায়া চোখ বন্ধ করে আছে। রাজ চোখটা মেলেই আছে। চোখটা চাঁদের দিকে রেখে
চোখ টিপ দিল, যেন ওই চাঁদকে সে হারিয়ে দিল। মায়ার কান্না মায়া কাউকে দেখায় না, কারণ কান্না তো দুর্বলতা। সেই কান্না যখন চাঁদ দেখেছে, তার মানে রাজের থেকেও মায়ের কাছে মূল্যবান ওই চাঁদ। তাই এখন হিংসে করে চাঁদের সামনে চুম্বন বিলাস করে নিল। মায়াকে ছেড়ে রাজ বলে, শোনো মায়াবতী, জীবনে বাথরুম বিলাস করবো, চুম্বন বিলাস করবো, আরো অনেক বিলাস করবো, কিন্তু এই চন্দ্র বিলাস করবো না। কেন? কারণ এই শালা চন্দ্রটাও কিনা তোমার চোখের পানি দেখে নিল। আপনি কি পাগল মন্ত্রীমশাই? শুধুমাত্র বউয়ের জন্য পাগল, বাকিদের জন্যই ঠিকই আছি। বলেই মায়াকে নিজের কোলে করে নিয়ে গেল ঘরে। মায়াকে বিছানায় শুইয়ে দিয়েই বলে, আজকে নাইট ড্রেস পরনি কেন? আপনার বদ নজর থেকে বাঁচাতে। সে তুমি বোরকা পরে থাকলেও স্বামীর হাত থেকে বাঁচতে পারবে না। স্বামীর এই বদ নজর তোমার উপরে পার্মানেন্টলি লেগে গেছে। বলেই রাজ মায়াকে নিজের বুকের মাঝেতে রেখে শুয়ে থাকে। পাতলা কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখলো। মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, এইভাবে ঘুমিয়ে পড়ো, শীত করবে না। মায়া মাথাটা উঁচু করে চাইলো রাজের মুখের দিকে। রাজ মৃদু হেসে বলে, চুম্বন বিলাসের সময় প্রয়োজন মাত্রাটা উপলব্ধি করেছি, তাই তো আজকে পারফেক্ট বাসর ব্যতীত পার করছি। মায়া সরে যেতে নেয়। রাজ মায়ার গলার কাছে হাতটা শক্ত করে রেখে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। বলি কি হবে শুনি? মায়ার কণ্ঠে সর্দি লাগার মতো আভাস। যে গরম পড়েছে, আবারও বৃষ্টি, মাঝে মাঝে তো শীত। এতে করে সর্দি লেগেছে মেয়েটার। রাজ মায়ের নাকের গোড়ায় ঠোঁট ছুঁয়ে বলে, কি আর হবে, তোমার উপরে ছোট ছোট রোমাঞ্চে বাধা পড়বে। রোমান্স আবার ছোট বড় আছে নাকি? আছে তো, এই যে এখন যে ভালোবাসা দিচ্ছি সেগুলো ছোট ছোট রোমাঞ্চ। আর বড় রোমান্স কোনটা? যেই রোমাঞ্চের ফল হিসাবে আমি বাবা হব, তুমি মা হবে, ওটাই বড় রোমাঞ্চ। গভীর রাতে হিয়া ব্যালকনিতে বসে আছে। সিয়া ওর মতো ফেসিয়াল করতে ব্যস্ত। আদ্র আসবে বলে রাত জেগে রূপচর্চা। কিছুদিন পরেই তাদের এঙ্গেজমেন্ট হবে। এখন হবু বরের সামনে তাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে চায়। হিয়ার চোখটা সোজা একটা ঘরের দিকে। ঘরটাতে এখনো আলো জ্বলছে। দূরের ওই বাড়িটার প্রিয় ব্যক্তির ঘরে এখনো আলো জ্বালানো দেখে একটু অবাক হয়নি হিয়া। প্রায় এমন দেখে সে। প্রায় এদিন তো এমনও হয় ঘরের ব্যক্তিটি ব্যালকনিতে এসে তাকে চোখ টিপ দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে। হিয়া ভাবছে, আজকেও কে আসবে রুদ্র ভাই? হিয়ার ভাবনার মাঝেই বাইকের হর্ন বেজে উঠল। ভ্রুকুচকে মেন গেটের দিকে তাকাতেই দেখতে পেল একটি বাইক এসেছে। বাইকের ব্যক্তিটি মাথা থেকে হেলমেট খুলতে শর্ট চুলগুলো দেখা দিল। খুব বেশি শর্ট না, ওই পিঠে এলিয়ে আছে। মেয়েটার শরীরেও একটা শর্ট ড্রেস, গাঢ় লাল, যেটা চিকচিক করছে। হয়তো এখন ক্লাবে যাবে বা ওখান থেকে এসেছে। মেয়েটি আবারও হর্ন দিতে থাকে। অতঃপর সেখানে আসে হিয়ার ভালোবাসার ব্যক্তিটি, যার শরীরে কালো রঙের একটা জ্যাকেট আর নিচে স্টাইলিশ জিন্স। কপালে বাঁধা আছে সাদা কালো রঙের মিশ্রণে রুমাল, হাতে একটা গিটার। রুদ্র এসে জেসির সাথে হাই ফাইভ করে। অতঃপর জেসির পিছনে বসলো। দুজনের মুখেই হাসি। হিয়ার অন্তর জ্বলতে শুরু করলো। জেসি তার গায়ের শক্তি দিয়ে বাইক চালিয়ে নিয়ে গেল। চোখের বাইরে চলে গেল ওরা দুজনে যেতেই হিয়া জোরেই চেঁচিয়ে বলে, ঘৃণা করি আমি আপনাকে। আপনি আসলেই নষ্ট পুরুষ, বাজে লোক। আপনার মতো নষ্ট পুরুষকে আমি ঘৃণা করি। আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না, তবুও আমার বেহায়া এমন মানছে না। বারবার চোখ মুছতে থাকে হিয়া। সে তো চায় দূরে থাকতে রুদ্রের থেকে। ওই যে রুদ্র যখনই তার আশেপাশে আসে তখনই শুনিয়ে দেয় কতগুলো তিক্ত কথা। মাঝে মাঝে তো না চাইতেও রুদ্রকে বুঝিয়ে দেয় যে সে মারা গেলেও হিয়া কষ্ট পাবে না। তবুও আড়ালে আবডালে ঠিকই হিয়ার মনটা জ্বলে ওঠে। হিয়ার কান্নার গতি বেড়ে গেল। কর্ণপাত হলো সিয়া চোখ থেকে সরসা সরিয়ে হিয়ার কাছে ছুটে আসে। হিয়াকে বলে, এই বোন, কি হলো তোর? কান্না করছিস কেন? কিছু না, সর তুই, আমাকে একা থাকতে দে। তোর কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। তুই কে কষ্ট দিয়েছে তোকে? একবার নামটা বল, ভাইকে বলে ওকে একেবারে কবরে পাঠিয়ে দিব। হিয়া মেজাজটা আরো খারাপ হয়ে গেল। রুদ্রকে কিনা কবরে পাঠিয়ে দিবে। সিয়ার হাতটা ঝাটকা মেরে সরিয়ে বলে, হ্যাঁ তাই কর, তুই তাকে কবরে পাঠা, আর আমার ভাই তোকে উগান্ডা পাঠাবে। তারও ভাই আছে? আমাকে কেন উগান্ডায় পাঠাবে? তুই বুঝবি না। তুই কার কথা বলছিস? তোকে বলবো কেন? কর না তোর হবু বরের জন্য রূপচর্চা। কান্না করছিস কেন, এটা তো বল। এমনি একটা উপন্যাসের কথা মনে পড়লো। ওখানে যে নায়ক, সে একটা নষ্ট পুরুষ। তাকে কেউ ভালোবাসতো, শুধু ওই ভালোবাসাটাই মেয়েটার জীবনটা বিষিয়ে দিল। হিয়ার চোখটা মুছে দিল। বলে,
ভালো ভালো। উপন্যাস পিডিএফ দেখে কিনতে পারিস না? এসব বই পড়ে তোর মনটা খারাপ করার দরকার কি? তুই কি বুঝবি হৃদয়হরণ উপন্যাসের মাঝের অনুভূতিগুলো? তোর তো যেটা চাই সেটাই পাচ্ছিস। কারণ আমি যার প্রতি ভালোবাসা অনুভব করি সেও আমাকেই ভালোবাসে। সে একটু গম্ভীর, কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তার সাথেই সুখে থাকতে পারবো। ভালোবাসা ভালো, কিন্তু এতটাও না যেখানে বিশ্বাসের পরিমাণ অন্ধের মতো হয়। দেখা গেল এই বিশ্বাসই একদিন ভেঙে যাবে। একদম তোর উপর রিপিট একদম তোর ওই উপন্যাসের বইয়ের ভুলভাল ধারণা দিবি না। আমার জীবনটা সোজা সাপটা। এতটা বিশ্বাস তোর, এটাই আমাদের বড় ভুল। দেখা যাক। বলে এই দুই বোন ভিতরে চলে আসে। ক্লাবের সামনে এসে বাইক থামালো জেসি। রুদ্র বাইক থেকে নেমে নিজের জ্যাকেট ঠিক করে নিল। জেসি লিপস্টিক ঠিক করলো। অতঃপর রুদ্র জিজ্ঞাসা করে, মেয়েগুলোকে কোন রুমে নেওয়া হয়েছে এটাকে জানতে হবে, তারপরে অ্যাকশন নিব মিস জেসি। ইয়েস স্যার, আমাদের ফুল টিম এখানে আছে। ওরা এক একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। গুড। একটা কথা জিজ্ঞেস করি স্যার। আপনার শখের নারীটি আপনাকে দেখছিল, শুধু দেখছিল না, তার মনটাও জ্বলে ছারখার হয়েছে। এটা দূর থেকেও স্পষ্ট। তাহলে তাকে কেন সত্যিটা জানাচ্ছেন না? আমার শখের নারী আমাকে কতটা আঘাত করে জানো? এতটাই যে সে মাঝে মধ্যে আমার মৃত্যু কামনা আমার সামনেই প্রকাশ্য করে। এদিকে আমি তার সামনে অন্য নারীর সাথে মিশলেই সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কি অদ্ভুত প্রেম আমাদের। আপনি তাকে কবে জানাবেন যে আপনি তার নষ্ট পুরুষ নন? আমি আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট, আর ওই দিনের মেয়েটা ছিল আরেকটা ক্রিমিনাল। এখন সে জেনে যাওয়া মানেই আমাদের মাঝের একটা মধুর সম্পর্ক গড়ে ওঠা। হিয়া পাখির চোখে আমার জন্য যে তীব্র ঘৃণা, ওটা পরিবর্তে প্রকাশ পাবে না। যদি সত্যিটা প্রকাশ পায় তাহলে আমার প্রফেশন, আমার বাবা ভাই ব্রো ছাড়াও অন্যদের মাঝে জানাজানি হয়ে যাবে। আর তখন না আমি আমার মায়ের মৃত্যুর তদন্ত করতে পারবো, না ব্রো ওই ফর্মুলা পাবে। আমাদের সব প্ল্যান ভেস্তে। ইনফ্যাক্ট হিয়া পাখি ও মায়া এরা সবাই বিপদে পড়বে। বর্তমানে আমাদেরকে ফর্মুলা খুঁজে বের করতে হবে, এরপর একটা অপারেশন, তারপর পর্দাফাঁস। ততদিন জ্বলতে থাকুক আমার হিয়া পাখি। আমিও দেখি তারাই ভালোবাসা কতটা আড়ালে রাখতে পারে। জেসির কল আসলো। রিসিভ করে কিছু কথা বলে রুদ্রকে জানালো, মেয়েগুলোকে যে রুমে আটকে রাখা হয়েছে ওই রুমের সন্ধান পেয়েছি, চলুন। রুদ্র আর জেসি চলে গেল সেখানে। বার ডান্সার হিসেবে কিছু মেয়েকে জোর করে আনা হয়েছে নেশাদ্রব্য দিয়ে। এদের দিয়ে আড়ালে দেহ ব্যবসা করাতে চায় কোনো এক দল, যাতে ধরাটা আসল উদ্দেশ্য রুদ্রের পুরো টিমের। তাই তো এত রাতে ওরা এসেছে এখানে। সকালে রাজ ঘুমিয়েছে মায়ার গলায় মুখ রেখে। মায়ার চুলের ঘ্রাণ শুকছে যেন। মায়ের অপর পাশের হাতটা নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়েছে রাজ। মায়ের ঘুম ভেঙেছে মিনিট 10 কি 20 হবে। এতক্ষণ সে রাজকে খুঁটে খুঁটে দেখছিল। এরই মধ্যে রাজের ফোনটা বেজে উঠল। প্রথমবার রিং হতেই মায়া রাজকে বলে, আপনার কল এসেছে। রাজ পাত্তা দিল না, বরং মায়াকে আরো শক্ত করে জড়িয়ে নিল। মায়া ভাবছে তার কাছে বন্দুক থাকলে এখনই গুলি করে দিত। এই লোক নাকি আবার তাকে জড়িয়ে আছে। মায়া পাশে ছোট্ট টেবিলে দেখলো টেবিল ল্যাম্পের পাশে ফলের ঝুড়ি। ওখানে ছোট ছুরি আছে। মায়া ওটা হাত দিয়ে নিতে চায় কিন্তু পারে না। সারা রাত রাজ তার হাতটা শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছিল। এখনো তাই আছে। আবারও রাজের কল আসে। রাজ এবার নিজেই চোখটা পিটপিট করে খোলে। মায়ার গলার কাছে নাকটা ডলছে। মায়া চোখটা বন্ধ করে নেয়। রাজের গরম নিঃশ্বাস তার মাঝে অন্যরকম অনুভূতি নিয়ে আসে। নিজের উদ্দেশ্য সফল তো হবেই না, উল্টো অঘটন বাঁধিয়ে দেওয়ার সম্ভাবনা ঘটছে এখন। রাজ চোখটা খুলে ফোন রিসিভ করলো। প্রথমে ঝাঁঝালো কণ্ঠে বলে, ফোনটা কি এভাবে রাত দিন 24টা ঘন্টা তোমার পিছনে সময় দেওয়ার জন্য কিনেছি? পিয়াস পাত্তা না দিয়ে বলে, আজকে সমাবেশ আছে স্যার। তুমি আসো আমার কোন বাল ছিঁড়তে? মায়া চোখ বড় বড় করলো। রাজ ওর দিকে তাকিয়ে জিহ্বা কামড় দিল। পিয়াস বলে, কৃষি বিষয়ে আপনাকে তো স্ক্রিপ্ট দেওয়া, আপনাকে তো ওগুলো অ্যানাউন্স করতে হবে। আফটার অল আপনি হলেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী না আমি? কৃষক না যে এত সকালে বউ রেখে মাঠে নামবো। পিয়াস মনে মনে বলে, বউ না, ওটা আর্জাইল। তবে খুন না করে এখনো বাঁচিয়ে রাখলো কেন বুঝতেছি না। বেটার লুচ্চা মন্ত্রীর তো মাঠে লাগিয়ে সোজা কবরে যাওয়ার কথা। এবার জোরে বলে, আসলে স্যার, আমরা জনগণ তো আপনাদের
আদেশেই চলি। আপনারা মন্ত্রীরা জনগণের উপর যা চাপিয়ে দিবেন আমরা তাই মানব। এজন্য ওরা আপনাকে একটু কষ্ট দিতে বউয়ের আসলে নিচ থেকে উঠিয়ে আনতে চাইছে। তুমি কি আমাকে অপমান করলে প্রিয় বেবি? আপনি আপনার একটা পারফেক্ট সময় জানিয়ে দিন, যখন আপনার বউয়ের থেকে একটু আলাদা হয়ে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন। না হলে জনগণ তো না খেয়ে মরবে। রাজ হামি তুলে মায়ার কপাল চেক করলো। কপালটা এখনো গরম। রাজ বলে উঠে, আমার বউয়ের জ্বর এসেছে, আমি আজ আর কোনো সমাবেশে যাব না। ওপাশ থেকে পিয়াস কিছু বলার আগে মায়া বলে, এভাবে আপনি জনগণের সেবা থেকে এড়িয়ে যেতে পারেন না। জনগণের সেবাতে অনেক করলাম, বেনিফিট কিছুই পেলাম না। এবার একটু বউকে সেবা করি, না হলে আমার বংশবৃদ্ধি হবে কি করে বলো? শাট আপ অ্যান্ড গো। প্রিয় বেবি, আমি আসছি, আমাকে এক্সট্রা সময়টা জানিয়ে দিও। ওকে স্যার। আর একটা কথা। জি স্যার। এই মোবাইল কোম্পানির মালিককে একটু খোঁজ নিয়ে তো। কেন স্যার? তার বউয়ের নাম্বার জোগাড় করে তার সংসারে আগুন লাগিয়ে দেবো, তাই বেটা ফাউল। তখন বুঝবে এই ফোনের জ্বালায় সকালবেলা কত পুরুষের অন্তরে জ্বালা ওঠে। পিয়াস মুচকি হাসলো। যেটা বুঝতে অসুবিধা হলো না রাজের, সে তো তার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো করেই চেনে। রাজ জোরে বলে উঠে, একদম হাসবে না বলে দিলাম, বলে যেও না, বিয়ে কিন্তু একদিন তোমারও হবে। পারবে তো বউরেকে সকালবেলা ফোনে পেছনে সময় দিতে? আপনার জ্বালায় আমি এগুলো সহ্য করতে প্রস্তুত স্যার। বলেই কলটা কেটে দিল। জানে রাজ আরো কিছু বলবে। রাজ এই কল কেটে দেওয়ায় কিছুই মনে করলো না, বরং হাসলো ঠোঁট কামড়ে। মায়ের চোখ মুখ কালো হয়ে আছে। রাজ দেখে বলে, রাতে ঘুম ভালো হয়নি তাই না? মায়া উত্তর দেয় না। রাজ বলে, আজকে অফিসে যাবে না তুমি? কেন? তোমার জ্বর, তাই আমি সমাবেশ থেকে বাড়িতে আসবো। মায়া এখনো কিছু বলল না। রাজ মায়ার মুখটা আলতো করে ধরে বলে, ওই ফল কাটা ছুরিটা দিয়ে মানুষ খুন করা যায় না মায়াবতী? মায়ের চোখটা বড় বড় হয়ে গেল। এই লোক বুঝলো কি করে? রাজ আলতো হেসে মায়ের কপালে চুম্বন এঁকে দিল। মায়ের শরীর গরম, চোখটার দিকে তো তাকানোই যায় না। জ্বর আসার কারণে ফর্সা মুখের চোখ দুটো কালো কালো হয়ে আছে, ঠোঁটটা হালকা কাঁপছে। রাজ ওর ঠোঁট দিয়ে মায়ের ঠোঁট ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বলে, তুমি কেন আমাকে এত ঘৃণা করো আমি জানি না, শুধু বলবো আমাকে একটু সময় দাও, আগে নিজেই সত্যটা জেনে নিই, তারপর তোমাকে সত্যটা জানাবো। অন্তত ততদিন একটু শান্ত হয়ে থাকো মায়াবতী। বলেই রাত চলে গেল বাথরুমে। মায়া ওদিকে তাকিয়ে আছে। কোন সত্যতার কথা বলছে বুঝলো না। রাজ নিজেই তো তাকে অপমান করেছিল। তাহলে কি এমন হয়েছিল? মায়াকে কি আরো ভালো করে জানতে হবে? সে তো চায় এই রাজকে দিয়ে মোহন সর্দার আর সোনালি শুধু তাদের নয়, মালিনীকেও কঠিন অপমান করে বাড়ি থেকে বের করে দিবে। তারপর রাজকে নিজের হাতে শাস্তি দিবে। রাজকে খুন করাটা মায়ের ইচ্ছের তালিকায় ছিল না। সে তো ছুরিটা নিয়ে শুধু রাজের হাতে আঘাত করতে চেয়েছিল, কারণ তার চোখের সামনে ভেসে উঠেছিল ছোটবেলার দৃশ্য। কিভাবে একটা আপেল খাওয়ার জন্যে তার হাত কেটে দেওয়া হয়। কতটা ভালোবেসে শাহানা পারভিন আপেলের ছুরি নিয়ে গিয়েছিল রাজের পাশে। রাজ ওই ছুরি দিয়ে শাহানা পারভিনের হাতে আঘাত করে। মায়া তো ওই কষ্টটা দিতে চেয়েছিল, এরপর ধীরে ধীরে মানসিক আঘাত করতে চায়। মায়া তো আর জানে না ওটা তার ছিল। মায়া কিছু একটা ভেবে তারেককে কল করে বলে, আজকের সমাবেশের সমস্ত আপডেট আমাকে দিবে। তারেক সম্মতি দিল। মায়া তো এটাও জানে না তারেক মায়ার সাথে রাজাকারি করছে। সে তো মায়া থেকে ইনফরমেশন নিয়ে রাজকে দেয়। তারেক মনে মনে বলে, যেদিন ম্যাডাম জানতে পারবে আমি তার জীবনে রাজাকার হয়ে এসেছি, সেদিন আমার হবে শেষ দিন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।